মেয়েটা বোবা বলে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে, যার কিনা আগেও একবার বিয়ে হয়েছিল। বাবা, তুমি এটা ঠিক করলে না, একদমই না। আমি থাকলে এই বিয়ে কখনো হতে দিতাম না। আচ্ছা, এই জন্যই বুঝি আমাকে বুদ্ধি করে বাড়ি থেকে বের করে দিলে? আমাদের ৩ ভাইয়ের আদরের বোন সে। আচ্ছা, তার কপাল কি এত খারাপ যে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে তোমরা? বড় ভাই ওসমান আর ছোট ভাই আশিক এখনো জানে এই বিষয় সম্পর্কে? তুমি বুঝতে পারছো তারা জানলে কি হবে? পুরো ঘর শান্ত, স্তব্ধ, নীরব হয়ে গেছে। বাইরের রাতের কালো অন্ধকার। জানালায় মুখ করে দাঁড়িয়ে আছে জয়নাল শেখ। শীতল বাতাসে হালকা করে ঘরের পর্দাগুলো দুলছে। মেজো ছেলে কাফেলের কথায় মাথা ঘুরিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার বোন আগে থেকেই ওই ছেলেকে পছন্দ করত। আর যে সব কথা তুমি আজকে আমাকে বলছো, আমি বাবা হয়ে সেই একই কথাগুলো অনেক আগেই তাকে বলেছিলাম। সে শেষে আমাকে তার ইশারায় বুঝিয়েছে, বিয়ে করলে সে এই ছেলেকেই করবে, নয়তো সে সারা জীবন বিয়ে করবে না। আমি বাবা হয়ে কি এই ছেলেটির সঙ্গে তাকে বিয়ে দিতাম? সে অনেক জোরাজুরি করেছে। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। তাকে আমি এও বলেছি যে তার থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব। কাফেল বাবার মুখের দিকে তাকাতেই পারে না। ভীষণ রকমের একটা অস্বস্তি কাজ করছে তার মধ্যে। এক অদ্ভুত রকমের খারাপ লাগা কাজ করছে। কেন জানি তার বাবার দিকে তাকাতেই মনে হয় তার বাবার মতো আর অসহায় মানুষ আর দুটো নেই। কাফেল বাবার চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, বাবা, ছেলেটাকে বলেছ তো তাকে ঘরজামাই হয়ে এখানেই থাকতে হবে? জয়নাল শেখ একটু চুপ করে থেকে বললেন, শোনো, সে কিছুদিন এই বাড়িতে থাকলেও ঘরজামাই হয়ে থাকতে পারবে না। তার ছোট বোন অসুস্থ, তাই সে ততদিন ঠিক না হওয়া পর্যন্ত কয়েকটা দিন এখানে থাকবে। তারপর দৌড়তে তাকে নিয়ে চলে যাবে কোথাও। কাফেল বাবাকে বলল, কিন্তু বাবা, আমরা আমাদের বোনকে আলাদাভাবে রাখতে চাই না। হুট করে এমন মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিলে, যার কোনো কাজ বা রোজগার নেই। আবার ছেলেটা আগের বউ ডিভোর্স দিয়েছে। কী কারণে আগের বউকে ডিভোর্স দিয়েছিল তাও জানতে চাইলে না একবার। দৌড়দিকে আর ভেঙে পড়তে দিও না বাবা। আর কোনো বড় আঘাত সে মানতে পারবে না। আচ্ছা, এই বিয়েতে কি দুজনেরই মত ছিল? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই যেন জয়নাল শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যেন কিছু একটাতে আটকে গেলেন তিনি। মেজো ছেলের দিকে থেকে মুখ ফিরিয়ে নিচু স্বরে বললেন, তোমার মা অনেক আগে ডেকেছে কাফেল, তুমি নিচে যাও। কাফেল আর কিছু বলল না। বাবা যে খুব ক্লান্ত তা তার চেহারায় প্রকাশ পাচ্ছে, তাই সে আর প্রশ্ন না করে মায়ের ঘরের দিকে পা বাড়ালো। লাল টুকটুকে শাড়ি পরে জলমলে বাসরঘরের খাটের ওপর ফুলের মাঝে বসে আছে দৌড়তে। মেয়েটার চেহারা থেকে এখনো বাচ্চামো মুখটা যায়নি, অনেক নার্ভাস সে। চারদিকে তাকিয়ে একবার দেখে নিল সে ঘরটা তার নিচের, তবুও বুকের মধ্যে কেন জানি লাজুক ভয় কাজ করছে। বুকবুক করে হার্টবিট বাড়ছে। হয়তো ঘরে নতুন মালিকের আগমনের জন্য এমন দশা। তবে সে নতুন মালিককে কি করে স্বাগতম করবে? একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো কেউ। ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, সেই ছেলে। আর ছেলেটার উস্কো খুস্কো চুল। আর তার চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। হয়তো চোখে মুখে পানি ছিটিয়ে এসেছে ছেলেটা। হাইটে বেশ লম্বা, চওড়া না হলেও দৌড়তির সঙ্গে ভালোই যায়। খারাপ কেউ বলতে পারবে না। মুখে খোঁচা খোঁচা দাড়ি। এরকম বেপরোয়া ভাব আছে চেহারায় তার। ছেলেটা গলা খাকারি দিয়ে দৌড়তির ঘোমটা তুলে পাশে বসে বলল, আমার কিছু কথা ছিল আগে। দৌড়তে লাজুক হাসি দিয়ে ছেলেটার মুখের দিকে তাকালো। ছেলেটা দৌড়তির দিকে তাকিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, তার মানে আমার পরিচয় হয়তো আপনার জানা। আমি তৌকির আহমেদ। আমার আপন বলতে শুধু আমার ছোট বোন আছে। সে ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউই নেই। ছোট বোনের বয়স ৮ বছর। হয়তো আমার বোনও আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। আমার বোনের ক্যান্সার লাস্ট স্টেজে আছে। তার সুস্থতার জন্য আপনার বাবার কাছ থেকে অনেক টাকার ঋণ নেওয়া হয়েছে। তবে সেই টাকা আমি খুব শীঘ্রই ফিরিয়ে দেব। আচ্ছা শুনুন, সত্যটা বলি আপনাকে। আমার মনে হয় বিয়ে যখন হয়েই গেছে, এসব লুকিয়ে আর লাভ নেই। আপনাকে আমার জীবনে জায়গা দিতে একটু সময় লাগবে। আমি বিয়েটা শুধু আমার বোনের কথা ভেবে করেছি। আমার বোনও হয়তো বাঁচবে কি বাঁচবে না তার গ্যারান্টি নেই। সবকিছু সামাল দিয়ে উঠতে আমার একটু সময় লাগবে।
ঠিক ততদিন আমরা আলাদা থেকে একে অপরকে বুঝবো। আসলে মেয়েদের উপর আর আমি ভরসা করতে পারি না। তাই একটু সময় দেবেন দয়া করে। আর হ্যাঁ, আপনার বাবার টাকা আমি খুব শীঘ্রই পরিশোধ করব। কথাগুলো বলেই তৌকির একটু দম ছাড়ল। দৌড়তির দৌড়তি তৌকিরের মুখের দিকে তাকিয়ে হাতের ইশারায় তাকে বলল, আমার বাবা আপনাকে টাকার চাপ দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে? তৌকির দৌড়তির চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে আমার আপনাকে মেনে নিতে একটু সময় চাই। দৌড়তি আবার ইশারায় বলল, আপনি এই বিয়েতে রাজি ছিলেন না? তৌকির আবার হ্যাঁ সূচক জবাব দিল। দৌড়তি ইশারা করে বলল, আমি বোবা বলে ফায়দা তুললেন? চোখে মুখে ছিল বিরক্তি আর কান্নার ছাপ। তৌকির ইশারাটা বুঝে বলল, চোখ মুখ কঠিন করে, আরে ফায়দার কথা বলছো? সেটা তোমার বাবা তুলেছে আমার। সে জানতো আমার দুর্বলতা কোথায়। সে ঠিক সেই জায়গাতেই হাত দিয়ে আমাকে রাজি করিয়েছে। শোনো মেয়ে, আমি আর কাউকে বিশ্বাস করি না। খুব তাড়াতাড়ি তোমার বাবার টাকা আমি দিয়ে দিব। তারপর তুমি ডিসাইড করবে যে তুমি কার কাছে থাকবে। না আমাকে ডিভোর্স দিবে। মেয়েদের তো আবার এইসব হাতের মোয়া করতেই পারো। এই কথাগুলো শুনে দৌড়তির দুনিয়া থেকে উঠে যেতে মন চাইল। তাকে কেউ কি ভালোবাসতে পারতো না? সবাই কেন করুণা করে তার উপর? মা তো আগেই দূরে ঠেলে দিয়েছে। সে কি এত সস্তা যে তাকে সবার করুণা নিয়ে বাঁচতে হবে? সে তো জানতো তৌকির নিজ ইচ্ছায় এ বিয়েতে রাজি হয়েছে। না, সে মানতে পারছে না। এইসব ভেবে ভেতরটা বিশ্রীভাবে ব্যথা করছে। সে তো কঠিন কথা ও কষ্টে এসবেরই অভ্যস্ত। তবুও আজ আরো একবার ভেঙে পড়ল যেন। আচ্ছা, এই ছেলেটি কি তাকে মেনে নেবে? নাকি তার বাবার টাকা পরিশোধ করার পর তাকে আবার ছেড়ে চলে যাবে? ভালোবাসা তো জোর করে হয় না। বাবা তাকে বলতে পারতো যে ছেলেটা তোমাকে বিয়ে করতে রাজি নয়, দৌড়তে। সে মেনে নিত। বাবা তার কাছে কেন মিথ্যে বলল? এত বড় মিথ্যে যে বলেছে ছেলেটা তাকে খুব পছন্দ করেছে, ছেলেটা খুব ভালোবাসে। মিথ্যে, সব মিথ্যে মনে হচ্ছে এখন তার কাছে। আজ সে খুব ভালো করেই বুঝতে পারছে টাকা দিয়ে সম্পর্কও কেনা যায়। তার সাথে অভিনয় করা মিথ্যে ভালোবাসাও। দৌড়তে তৌকিরের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে লালচে ভাব হয়ে আছে, বোঝা যাচ্ছে। আর একটু কিছু হলেই হয়তো কেঁদে ফেলবে সে। খুব কষ্টে নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করছে। তৌকির দৌড়তিকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো। এই বাড়ি পোশাক ছেড়ে পাতলা সালোয়ার কামিজ পরে এসো। দুজন মিলে নামাজ পড়ে নেই একসঙ্গে। বাদবাকি কথা পরে হবে। দৌড়তি চুপচাপ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। এরপর দুজনে মিলে নামাজ আদায় করে নিল একসঙ্গে। আর কিছু না বলে শুয়ে পড়ল। এর মধ্যে কিছুটা দূরত্ব মেনটেন করা হয়েছে। মাঝে একটা কোলবালিশ রাখা হয়েছে। রাতে আর তেমন দুজনের মধ্যে কথা বলা কিছুই হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর তৌকিরকে দেখেনি দৌড়তে। চোখের পাতা মেলতেই দেখলো বিছানা শূন্য হয়ে পড়ে আছে। সে ছাড়া ঘরে আর কেউ নেই। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে সে। সবাই নাস্তা করে চলে গেছে। সবাই বলতে এই বাড়িতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। কখনো একসঙ্গে খাবারও খায় না। দৌড়তির রুটিতে জ্যাম জেলি বড়াতে বড়াতে খেতে থাকে। একটু পর দৌড়তির বাবা জয়নাল শেখ নিচে নেমে আসেন। দৌড়তে তার বাবার দিকে ফিরেও তাকায়নি। নিজ মনে খাবার খেতে থাকে সে। মেয়ের এমন ব্যবহারের মানেটা খুব ভালো করেই বুঝতে পারলেন জয়নাল শেখ। তাই আস্তে করে মেয়ের পাশে বসে তার মাথায় আলতো করে হাত দিতেই যান তিনি। হয়তো ভালোবাসা, স্নেহ, ভরসার খাতিরে। বাবা জয়নাল শেখ দৌড়তের মাথায় হাত দিতেই দৌড়তে তা এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। খুব রাগে অভিমানে বাবার চেহারার দিকে সে ফিরেও চায় না। রাগের কারণ অবশ্য জানা জয়নাল শেখের। জয়নাল শেখ মেয়েকে বলল, আমাকে মাফ করো মা, আমি মিথ্যে বলেছি। তবু ছেলেটা তবে ছেলেটা তো অন্য কাউকে আর ভালোবাসে না। তোমাকে সে একদিন মেনে নেবেই। দৌড়তে এবার তার বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বলল, টাকা দিয়ে ভালোবাসা কিনে দিলে তুমি আমায়। যে ভালোবাসা কখনো মন থেকেই হবে না। আমি বুঝে গেছি, আমার মতো বাক প্রতিবন্ধীকে কেউ মন থেকে ভালোবাসবে না। জয়নাল শেখের কলিজা যেন ফেটে চৌচির হবার দশা। আসলে কি জবাব দেবে সে? সত্যিই তো ছেলেটাকে মেন্টাল টর্চার করে বিয়েতে রাজি করিয়েছে। সে তো এই বিয়েতে রাজি ছিলই না। এর থেকে তারা নয় তো দূরেই থাকতো। সে হয়তো আরো মেয়ের কষ্ট বাড়িয়ে দিল। জয়নাল শেখ মেয়ের কথার জবাব দিতে পারল না, শুধু এক নাগাড়ে মাফ চাইলেন।
তবে তিনি ভরসা দিলেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সে আর তুমিই হবে সবথেকে সুখী আমার মা। কিন্তু দৌড়তে মানল না। খাওয়া-দাওয়া বাদ দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল, কান্না লুকিয়ে। একটু পর দৌড়তিকে তার মা ঘুরে একবার দেখে নিয়ে বলল, "এভাবে দৌড়ে গেল কেন জয়নাল?" দৌড়তে ঘরে যাবে ঠিক সেই সময় দৌড়তের মা আলফা খানম নেমে আসলেন। বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন পছন্দ করেন তিনি। খুব মডার্ন বলাও যাবে না। মহিলা হয়ে আলফা খানম পুরো শেখ পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। সেই থেকে অফিস সামলাতে সামলাতে সন্তান ও সংসারের মাথা থেকেই নামিয়ে দেন তিনি। জয়নাল শেখ বাইরে সামলে এসে আবার তার আদরের মেয়ে দৌড়তিকে সামলাতেন। জয়নাল শেখের ২ ছেলে ও ছেলের বউ বাইরে কানাডায় থাকেন। মেজো ছেলে কাফেল আর ছোট মেয়ে দৌড়তি। বাড়ির বেশিরভাগ সদস্য কানাডায় অবস্থান করেন। দৌড়তি বোবা হওয়ার পিছনে অবশ্য কারণ আছে। আলফা খানম ৩ সন্তান জন্ম দেওয়ার পর নিজের কেরিয়ার অর্থাৎ ব্যবসা ও অফিসে মনোযোগী হয়ে পড়েন। তার বেশ কিছু মাস পরে জানতে পারেন তিনি আবার প্রেগনেন্ট। কিন্তু তিনি এই বাচ্চা আর নিতে চাইছিলেন না। তাই অনেক অপারেশন ও পিল খাওয়ার পরেও দৌড়তিকে ফেলতে পারেননি তিনি। আল্লাহ যাকে পৃথিবীর আলো দেখাবেন, তাকে কে আটকাতে পারে পৃথিবীতে আসতে? এসব কাজে বেশ ঝগড়া ও অশান্তি সৃষ্টি হয় জয়নাল শেখ ও আলফা খানমের মধ্যে। কোনো কিছুতেই কিছু হয় না। অবশেষে পৃথিবীর মুখ দেখে দৌড়তি। তবে অতিরিক্ত বাচ্চা ফেলে দেওয়ার পিল খাওয়ার দৌড়তির মধ্যে একটা কমতি নিয়ে জন্মায়। আর সেটা হলো সে কখনো কথা বলতে পারবে না। তবে তার দৃষ্টি খুব পোক্ত। একবার যা দেখে তার দ্বিতীয়বার দেখতে হয় না। খুব ভালো করে মনে থাকে তার। আর আলফা খানমের ৪ নম্বর বাচ্চার প্রতি তেমন টান নেই বললেই চলে। জয়নাল শেখ বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করে গেছে দৌড়তির জন্য। আলফা খানমের কথার কোনো জবাব দেন না জয়নাল শেখ। সেও মুখ বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলফা খানম বেশ বিরক্ত হলেন বাপ মেয়ের এমন আচরণে। তাই নিজেও আর কিছু না বলে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ঘরে ঢুকেই বন্দি খাঁচার ভিতরে রাখা সেই টিয়া পাখির দিকে তাকিয়ে রইল দৌড়তি। বাবা জয়নাল শেখ একসময় বলেছিল, পাখিটাকে বন্দি করে রেখো না, উড়িয়ে দাও। দৌড়তি তখন ইশারায় বুঝিয়েছিল, সেও তো একটা বন্দি পাখি, সে কখন মন খুলে উড়াল দেবে। আরও এই ইশারাই বলল, যেদিন তার নিজেরই মনে হবে মন খুলে হাসতে পারছে, নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে, ঠিক সেদিন এই পাখিকে নিজ হাতে মুক্ত করে দিবে সে। টিয়া পাখিরা একটা নাম দিয়েছে দৌড়তে, তার নাম হলো ইতি। পাখিটা কথাও বলে, মানুষের বলা শব্দগুলো নকল করে বলতে পারে। দৌড়তির আবারও কথা বলা পাখি বেশ পছন্দ তার। ইতির কাছে যেতেই ইতি ডেকে উঠল, দৌতি দৌতি, শোনো চুপি, কথা শোনো। দৌড়তি পাখির কাছাকাছি চলে গেল। বোবা মানুষেরও মনে মনে কথা থাকে, তাদেরও কল্পনা থাকে, আর থাকে মনের শব্দ বুনন। চোখ দুটো দিয়ে তাকিয়ে রইল মেয়েটা পাখির দিকে, আর মনে মনে বলল, আমি কেন তোর মতো একটু কথা বলতে পারি না ইতি? একটু কথা বলতে পারলে হয়তো সবাই মূল্য দিত আমায়। সারাদিন আর ঘর থেকে বের হলো না দৌড়তে। চুপচাপ নিজের ঘরে বসে জানালা দিয়ে বাইরে থাকা রঙ্গনা ফুলের গাছটা দেখতে লাগলো সে। এই করেই পুরো দিন শেষ। রাত নেমে আসলো। রাতে খাবার খাওয়ার জন্য বাড়ির সবাই দরজায় এসে ডাকলেও মেয়েটা দরজা খুলল না। গভীর রাতে না খেয়ে শুয়েছিল সে। না খেয়ে ঘুমিয়ে পড়ল দৌড়তে। মেয়েটা ছোট থেকেই নিজেকে একা রাখে। যখনই মন খারাপ হয় নিজেকে ঘরবন্দি করে ফেলে সে। সারাদিন কেটে যাবার পর ঠিক রাত ১২টার দিকে গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাক দিল, এই যে দৌড়তি, দরজা খুলুন। দৌড়তির এক রাতের মধ্যেই চেনা হয়ে গেছে কণ্ঠটাকার। দরজা খুলতেই তৌকির ঘরে প্রবেশ করলো। হাতে কিছু একটা ছিল, প্যাকেটের মতো। তা খাটে রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুম থেকে ফিরেই দেখলো দৌড়তি প্যাকেট খুলে ফেলেছে তাকে না বলে। প্লেটে ঢেলে প্যাকেটে রাখা সাদা ভাত ও মাছের ঝোল ঢেলে খাচ্ছে সে। এই ব্যাপারটা দেখে তৌকির একটু অবাকই হলো। এই কেমন মেয়ে, না বলে তার খাবারের প্যাকেট খুলে খাবার খাচ্ছে? সারাদিন রেস্টুরেন্টে কাজ করে ছোট বোনের জন্য দৌড়াদৌড়ি করে খাওয়ার সময় পায়নি দেখে নিজের জন্য খাবারটুকু নিয়ে এসেছিল সে। ক্ষুধায় পেটের মধ্যে কি যেন গুঁতো মারছে তাকে। না খেয়ে সে একদম থাকতে পারে না। আজ কি করে জানি সারাদিন না খেয়েই ছিল। ভেবেছিল গোসল করে এসে খাবারটুকু খাবে সে। তার উপর একটু গাড় ঘুরিয়ে এদিক সেদিক দেখলো না মেয়েটা, যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা। ভারী অদ্ভুত।
একবার তাকে শুধাতে পারত। খাবারটা কার জন্য আনা হয়েছে? তৌকির এক হাতের আঙ্গুল দিয়ে নাকের ডগা চুলকাতে চুলকাতে দৌড়তির সামনে দাঁড়িয়ে বলল, এটা আমার খাবার, সারাদিন কিছু খাওয়া হয়নি আমার। আমি খাওয়ার জন্য এনেছিলাম। আপনি কি এখনো খাবার খাননি? দৌড়তি কথাটা শুনে একটু লজ্জা পেল। পাওয়ারই তো কথা, না বলে কারোর জিনিস নিয়ে ফেলেছে, আবার গোগ্রাসে খাচ্ছেও সে। প্লেটে আর মাত্র দুলুকমার মতো ভাত অবশিষ্ট রয়েছে। কি বলা উচিত বুঝে উঠতে পারছে না সে। ইশারায় সে বলল, সে খাবার খায়নি। তবে কাল রাতে তুমি আর এখন আপনি কেন বলছো? তৌকির দৌড়তির থেকে চোখ সরিয়ে বলল, অতিরিক্ত কিছুই আমার পছন্দ না। না পছন্দ অতিরিক্ত কথা বলা মানুষ। দৌড়তি তখনও ইশারায় বুঝিয়ে দিল, কিন্তু সে তো কথাই বলতে পারে না। দুজনের মধ্যে আবার একটু চোখাচোখি হলো। দৌড়তি আবারও ইশারায় বুঝালো, সে কি এই বাকিটুকু খাবার খাবে? বাবার সাথে রাগ করে সে আজ পুরো দিন কিছু খায়নি। তার খাবারটুকু খেয়ে ফেলেছে। সে ভেবেছিল তার জন্য হয়তো খাবার আনা হয়েছে। সে ভুল ছিল। একটু বেশি আশা করে ফেলেছে সে। তৌকির আর কিছু বলল না। হাত ধুয়ে প্লেটে রাখা বাকি 2 লোকমা ভাত খেয়ে গিয়ে শুয়ে পড়ল তৌকির। তার নিজের জায়গায় বিছানায় একপাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। দৌড়তে তখনও কিন্তু নিজের হাত ধোয়নি। এঁটো হাতে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল সে। একবার তৌকিরকে দেখে নিল। আগের তৌকির আর এখনকার তৌকিরের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। সে যেন নিজের একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে। সেই জগতে তাদের মতো মেয়েদের কোনো জায়গা হয়তো নেই। তবে দৌড়ুতি হালকা করে একটা হাসি দেয় তার দিকে তাকিয়ে। সে হয়তো তার জায়গা খুঁজে নিবে ওই জগতেই, যা তৌকির তার মনে কল্পনা করে রেখেছে। একটা সময় তৌকির খুব হাসি খুশি মানুষ ছিল। তৌকিরের সঙ্গে তার প্রথম দেখা ওই রেস্টুরেন্টে, যখন সে খাবার সার্ভ করে। এবং একদিন গিয়ে দৌড়তে দেখে একটা মেয়ের সঙ্গে মৃদু হেসে কথা বলছিল। সেটাই ছিল প্রথম দেখা। তৌকিরকে দেখার জন্য দৌড়তে তারপর থেকে প্রতিদিন ওই একই রেস্টুরেন্টে কফি খেতে যেত। আর দৌড়তি তার বইয়ের মধ্যে চোখ রেখে তাকে একদৃষ্টিতে তাকিয়ে দেখত। এই বিষয়টা বাবা জয়নাল শেখের চোখে পড়তে শুরু করলো। তারপর থেকেই যেন দৌড়তির মনে একটু করে হাসির খরা জন্ম নিল। অনেকদিন ধরে রেস্টুরেন্টে যাওয়া আসা চলতো তার। তবে কখনো তাদের মধ্যে তেমন কথা হয়নি। একদিন দৌড়তেই জানতে পারে তৌকির বিবাহিত। তা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে আরো একবার বন্দি করে ফেলে 4 দেয়ালের মধ্যে। বাইরে যাওয়া আসা কমিয়ে দেয় সে। বেশ কিছুদিন যেতে না যেতেই দৌড়তি আবার জানতে পারে নতুন খবর। এই যে তৌকির তার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিয়েছে এবং তার ছোট একটা বোন আছে। আর সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। লুকিয়ে কিছু টাকা সে পাঠিয়েছিল তৌকিরের কাছে, নিজের পরিচয় গোপন করে। তবে তৌকির তা ফিরিয়ে দেয়। কেন দেয় তা তারও আজ জানা ছিল না। এরপর বাকি সবকিছু তার কাছে ঘোলাটে। হুট করেই একদিন বাবা জয়নাল শেখ তৌকিরকে ডেকে পাশে বসিয়ে বলল, তুমি কি ওই রেস্টুরেন্টের ছেলেটাকে ভালোবাসো? সেদিন দৌড়তে বেশ লজ্জার সঙ্গে হ্যাঁ বলে। আবার বাবাকে ইশারায় বলেছিল, কিন্তু ছেলেটি তাকে ভালোবাসে না। তার বিষয়ে সে কিছুই হয়তো জানে না। জয়নাল শেখ মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ছেলেটা তোমাকে বিয়ে করতে চায় দৌড়তে। ছেলেটা তোমাকে পছন্দ করে। বাবার মিথ্যে সে এখন সহ্য করতে পারছে না। সব মনে হতেই ভেতরটা অশান্তি লাগছে তার। হাত ধুয়ে আগের সব ভাবনা থেকে বেরিয়ে তৌকিরের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল দৌড়তি। বাবা মেয়ের মধ্যে বন্ধুত্ব খুব ভালো ছিল, কিন্তু হয়তোবা সব শেষ এখন। দৌড়তির চোখ বন্ধ হতেই পিছন থেকে চোখ মেলে তাকালো তৌকির। আজকে সারাদিন তাকে রোদের মধ্যে ছোটাছুটি করতে হয়েছে। আগের থেকে ছোট বোনটার অসুস্থতা বেশি হয়ে গেছে। ডাক্তার বলেছে হাতে আর বেশি সময় নেই তার। আজকে ছোট বোন জেসমিনের বলা একটা কথা তার বারবার মনে হচ্ছিল। সে বলল, ভাইয়া নতুনভাবে আমাকে দেখতে আসলো না। আমি সুস্থ হয়ে তার কাছে গিয়ে তাকে চমক দেব। সে হয়তো জানেই না এই দুনিয়ার আলো তার জন্য বেশি দিনের নয়। তোকের ছোট বোনকে কিছু বলতে পারেনি। বড় ঘরের মেয়ে কি আর তাকে দেখতে যাবে? এটা বাবাই নেহাতি বোকামি তার। সে জানে বউরা স্বামীর বোনকে কি নজরে দেখে। ছোট একটা বাচ্চা যদি জানতে পারত তার জন্য তার আগের ভাবি তার ভাইকে ছেড়ে চলে গেছে। তার জন্য প্রচুর টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে রোদের মধ্যে টই টই করে এদিকেও সেদিকে ঘুরে বেড়ায়। এসব ভেবেই বা কি হবে? সব যে তার বৃথা চেষ্টা হয়ে গেছে। তার বোন তো বাঁচবে না। আল্লাহ কি পারতেন না তার হায়াত আরেকটু বেশি করে দিতে? চোখের কোণে জমে থাকা নোনতা পানি গড়িয়ে পড়ল নিচে। সে কখনো কোনো কিছু সহজ করে নিতে পারবে না হয়তো।
তার সবকিছুই যে এলোমেলো, গোছানো জীবনটা তার জন্য নয়। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে আজকে দৌড়তে। মুখে তার বেশ হাসি জন্মেছে আজ। রান্নাঘরে ঢুকে নিজের হাতে নাস্তা বানিয়ে ফেলেছে সে। সেই নাস্তাগুলো খাবার টেবিলে একে একে এনে সাজিয়ে রাখছে সে। আলফা বেগমও নিচে চলে আসে নাস্তা করতে, জয়নাল শেখের সঙ্গে কাফেল। সবাই আজকে একসঙ্গে বেরোচ্ছে যার যার মনে। কাফেল বোনকে আজকে আবার মন খুলে হাসতে দেখছে, কিন্তু বিষয়টি কি নিয়ে? কৌতূহলী হয়ে কাছে গেল সে, আর কাফেল বলল, কি রান্না হচ্ছে ম্যাডাম? দৌড়তে কিছু না বলে কাফেলের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। হাসি দেওয়ার সঙ্গে তার দুই গালে টুল পড়ল। সে ইশারায় বলল, যাই রান্না করি না কেন, তা কিন্তু এই বাড়ির কারোর জন্য না। পাশে দাঁড়িয়ে বাড়ির কাজের মেয়ে জামিয়া খাতলা বলল, আপা কি জানি রান্না করছে, এগুলো আপনারা খাবেন না স্যার? সকালের নাস্তা যা আমাদের বাড়িতে খাই, ডিম ভাজি, সাদা চালের খিচুড়ি, সবার খাওন। আপনারা খাইলে তো মোটা হয়ে যাবেন, তাই অল্প করে রাঁধছে। আমি শিখাইয়া দিতাছি। কাফেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আমাদের জন্য নয় তো কার জন্য রান্না করা হয়েছে? দৌড়তে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তৌকিরকে। সেই সময় তৌকির ঘর থেকে বেরিয়ে আসছিল। কাফেল বিরক্ত মুখে আর কিছু না বলে না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। দৌড়তে দৌড়ে গিয়ে তৌকিরের হাত ধরে ইশারায় তাকে তার রান্না করা খাবার খেতে বলল। তৌকির জবাব না দিয়ে নীরবে দৌড়তের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেই সময় দৌড়তের চোখে পানি ছলছল করে উঠল। আরো একবার মন ভেঙে দিল সে। কিছু একটা তো বলতে পারতো সে, এমন কেন করলো? জয়নাল শেখ মেয়ের চোখে মুখের দিকে তাকিয়ে খাবার টেবিলে বসে খাবার দেখে লোভ সামলাতে না পেরে বলল, দৌড়তে জামাই বাবাজি যখন খায়নি আমাকে দাও মা, আমি একটু খাই। অনেক মজা হয়েছে মনে হয় রান্না। দৌড়তে নিজের রাগ তৌকিরকে দেখাতে না পেরে বাবার মুখের সামনে থেকে সব খাবার উঠিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিল। আর ইশারায় বলল, নিজের বউকে বলো রান্না করে খাওয়াবে। আলফা খানম দৌড়তির এমন আচরণ দেখে বলল, এই মেয়ে কি বাইরের ছেলের জন্য পাগল হয়ে গেছে নাকি? বুঝলাম না, একটা এটা কেমন আচরণ বাবার সঙ্গে তার? জয়নাল শেখ আলফা খানমের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমার মেয়ে পাগল না, তোর 14 গোষ্ঠী পাগল। সে স্বামীর সেবা করছে, আর তুই কি করছিস? স্বামীর সঙ্গে সুযোগ পেলেই ঝগড়া করিস। আলফা খানম জয়নাল শেখের দিকে তাকিয়ে রইল, আর তেরে গেল বলতে, এটা কি ধরনের বাসা জয়নাল? বস্তিদের বাড়িতে তুলে এনে দেখি তোমার বাসাও বস্তিদের মতোই হয়ে গেছে। আর মেয়েটাকে কি করে এই অভদ্র ছেলেটার সঙ্গেই ডুবিয়ে দিলে তুমি? ভুলে যাবে না তুমি, দৌড়তে কিন্তু আমারও মেয়ে। আলফা খানম যখন আমার মেয়ে বলল, তখন যেন আরো রাগ উঠে গেল জয়নাল শেখের মাথায়। কি করে সে বলতে পারলো যে দৌড়তে তার মেয়ে? আজ পর্যন্ত তো তার ভালো মন্দের দেখভাল সে কখনোই করেনি। শুধু দৌড়তে না, বাকি আরো 3 ছেলে সন্তানেরও তার এমন অবহেলার শিকার হতে হয়েছে। জয়নাল শেখ একসময় আলফা বেগমকে খুব ভালোবাসতেন। তখন তার এমন আচরণ চোখে পড়তো না, নিজের কাছেও ব্যস্ত মনে হতো তাকে। সে সব দেখে জয়নাল শেখ পুরুষ মানুষ হয়েও মহিলাদের মতো করে বাচ্চাদের আগলে রাখতেন। আস্তে আস্তে যেন এই ধরনের আচরণ বাড়তে শুরু করলো। টাকা পয়সার সুখ পেলেও বাড়িতে যেন শান্তি নামক সুখ উঠে গেছে। এখন নামের স্বামী স্ত্রী তারা বলা যায়, সমাজের চোখে টিকে থাকা এক মিথ্যে সম্পর্ক তাদের। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা এই সম্পর্ক রাখছে, নয়তো কবেই শেষ হয়ে যেত। জয়নাল শেখ রক্তিম চোখে আলফা খানমের দিকে তাকিয়ে রইল। তা দেখে আলফা খানম আর কিছু না বলে উঠে নিজের কাজের উদ্দেশ্যে চলে গেলেন। বাড়ির কাজের মেয়েটা জয়নাল শেখের কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, বাবু মশাই, পাতিলে পান্তা ভাত রাখছি, খাইবেন? আনবো? দৌড়তে মনের রান্না দেখে রান্না করতে ভুলে গেছি গা। আনমু ভাত? জয়নাল শেখ আরো রেগে চেঁচিয়ে উঠে বলল, জামিয়া সরে যা বলছি। জামিয়া খালা বলল, বাপুরে বাপু, খারাপ কি কইলাম? মনে মনে বিড়বিড় করে আরো বলল, ঘরের বউয়ের উপর কথা বলতে পারে না, আমার লগে চেঁচামেচি করে। মাইয়াডার বিয়া দেই খালি। এই বাসায় আমি আর কাম করতে কখনো আমো না, পা ধরলেও আমো না। পিক পিক আওয়াজ হচ্ছে। পিক পিক আওয়াজ হচ্ছে। বেডে মেয়েটা, তার শরীরে স্যালাইন চলছে, হাতে ক্যানোলা লাগানো। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মেয়েটার। পাশেই তসবিহ হাতে এক যুবক নামাজ পড়ছেন। জায়নামাজ সরিয়ে রেখে মেয়েটার কপালে দোয়া পরে ফু দিয়ে বলল, এই যে ছোট বোন জেসমিন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমার নতুন বাবিকে দেখতে যেতে পারবে। মাশাল্লাহ, আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি ভালো করে দিবেন। কথা বলা শেষ হতেই কেউ দরজা খুলে ভিতরে ঢুকে বলল,
সজীব, মাফ করো, আজ একটু বেশি দেরি হয়ে গেছে। কি আর করব বলো? আজ রেস্টুরেন্টে অনেক কাজ ছিল, ওরা তাড়াতাড়ি আসতে দিল না আমায়। ঠিক তখনই কথার আওয়াজ শুনে পিছনে ফিরে সজীব তৌকিরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আল্লাহ, এসব কি বলছিস? আমরা না বন্ধু? আর জেসমিন তো আমারও বোন হয়, তাই না? যদিও আমারও কাজ আছে, তাই বলে কি এমন বলবি? তা তোরা আগে না আমার কাজ আগে বলতো? তৌকির সজীবের কাছে গেল আর জেসমিনের দিকে একটু তাকালো। জেসমিন তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। সজীবও তখন কাছে গিয়ে দোয়া পরে তৌকিরের মাথায় ফু দিল। তৌকির তখন বলল, আজ একটু বেশি জেসমিনের চেহারা ফ্যাকাশে লাগছে। ডাক্তার এসেছিল? সজীব তৌকিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দেখে গেছে। আর তুই জানিসই তো, আর নতুন কিছু ডাক্তারদের মুখে শুনতে পারবি না। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই ওর সাথে কথা বলে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। বলেই সজীব বাইরে চলে গেল। তৌকির জেসমিনের পাশে গিয়ে বসলো। তারপর তার হাত ধরে কপালে আরেক হাত দিয়ে বুলিয়ে দিল। জেসমিন ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ভাই, তুমি বলেছিলে আমি ভালো হয়ে বাবিকে দেখতে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেতে পারবো না। আমি চাই বাবিকে দেখতে। তাকে আমার কাছে আসতে বলো, আমি দেখা করব। রাতে আমার অনেক শরীরে যন্ত্রণা করে ভাই, মাথা ব্যথা করে। কিছু একটা আমাকে ডাকতে আসে বারবার। আমি তাকে ফিরিয়ে দিই। স্বপ্নে দেখি আমি সাদা রঙের একটা জামা পরে প্রচন্ড হাওয়ায় মাঝে মিলিয়ে যাচ্ছি। তুমি কাঁদছো, তোমার চোখে পানি। আমি হাত দিয়ে তোমার গাল স্পর্শ করতেই মা বাবা এসে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে ছেড়ে যাব না ভাই। মা বাবার সাথে গেলে তুমি একা হয়ে যাবে। তোকের জিসমিনের কথার কি উত্তর দেবে বুঝতে পারছে না। কণ্ঠনালীতে কথাটা ব্যথা দিচ্ছে। প্রতিটি শব্দ গলার কাটার মতো বিচ্ছে। তৌকির তখন আর চোখ নিচু করে বলল, কাল তোমার ভাবি আসবে তোমাকে দেখতে। আর হ্যাঁ, কখনো এমন কথা বলবে না। এতটুকু মেয়ের মুখে এমন কথা মানায় না। কিছু হবে না তোমার। বলে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে, বেরিয়ে গেল। বাইরে সজীব দাঁড়িয়েছিল। দুজনের চোখাচোখি হতেই তারা একসাথে হাঁটতে শুরু করলো। সজীব সময় নিয়ে বলল, কি রে, মন খারাপ করে আছিস কেন? আজকে কি আবার ভাবিকে দেখতে চেয়েছে জেসমিন? তোকে শুধু হুম বলল। সজীব আবারও বলল, তাহলে নিয়ে আসছিস না কেন একবার দেখা করাতে? শোন, বিয়ে যখন করেছিস, তাকে স্ত্রীর মর্যাদা দে, দূরে সরিয়ে রাখিস না। তৌকির বলল, তুই সব জানার পরেও বলছিস? তুই তো জানিস আমার সাথে কি কি ঘটেছে। এত বড় ঘরের মেয়ে কি আমার মতো ছেলের সঙ্গে মিশতে পারবে? আমি তো তার নখের যোগ্যও না। আমি তাকে হয়তো আমার জীবনে স্থান দিতে পারবো না। আবার আমি ভয় করছি, এই স্ত্রী না আবার অস্ত্র হয়ে আমার শরীরে ভেদ করে দেয়। আমি আর বউ, অর্ধাঙ্গিনী, এই সব কিছুতে বিশ্বাস করতে পারি না। সজীব বলল, আচ্ছা, তুই মেয়েটাকে কতদিন ধরে চিনিস? হতে তো পারে মেয়েটা যেমন ভাবছিস তেমন না। আর বিয়ের পর তুই তাকে কতটা সময় দিয়েছিস? দেখ, সব মেয়ে একরকম না। যদি সব মেয়ে খারাপ হতো তাহলে আমরা কখনো ভালো মা বোন পেতাম না, ভালো স্ত্রীও না। তুই ভাব, তোর ভাবি কেমন, মানে আমার স্ত্রী, সে তো কখনো এমন করেনি। কখনো কারো নফসে সমস্যা থাকে, সবাই খারাপ না, আবার সবাই ভালো না। তুই কখনো কারোর কাছে সমান হতে পারবি না, তাই বলছি মেয়েটাকে একটু সময় দিয়ে দেখ। তৌকির কিছু না বলে দুজন মিলে বাইরে চলে গেল। কাফেল হাসি মুখে দৌড়তির ঘরে ঢুকে দেখল দৌড়তি দিকে খাঁচায়ের মধ্যে খাবার দিচ্ছে। খাবার দিয়ে পিছন ফিরতেই সে কাফেলের দিকে তাকিয়ে ইশারায় বলল, সে কেন এখানে এসেছে? কাফেল হেসে বলল, চল আজ দুজন মিলে মুভি দেখি। দৌড়তি ইশারায় বলল, রাত অনেক হয়েছে, এই সময়ে না। কাফেল আবার হাসি দিয়ে বলল, এই সময়ে তো বেশি মজা। মনে আছে ছোটবেলার কথা, চার ভাই বোন মিলে ভূতের মুভি দেখতাম? তুই কত ভয় পেতি, চোখ বন্ধ করে আবার আঙ্গুলের ফাঁক দিয়ে সব দেখতিস। শেষ পর্যন্ত কি হয় তার অপেক্ষায়। দৌড়তে মৃদু হেসে ইশারায় বলল, হঠাৎ এই শখ জাগলো কেন? কারো প্রেমে পড়লি নাকি? আগে তো বোনের কথা এত মনে পড়তো না। দৌড়তে কাফেলের এমন আচরণের মানে বুঝতো। সে খুব খুশি হলে টুক করে দৌড়তের কাছে এসে এই আবদারটুকু করতো সে। আজও ব্যতিক্রম নয়। কাফেল দৌড়তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দৌড়ে নে তেমন কিছু, এখন নিচে চল। বলে দৌড়তের হাত টেনে নিচে নিয়ে চলে গেল। পুরো ড্রয়িং রুম অন্ধকার রেখে দুই ভাই বোন মিলে মুভি দেখা শুরু করেছে। দুজনের চোখ টিভির পর্দায়। এই তো শুরুর দিকে মাত্র মুভিটি। কাফেল সোফার উপরে বসে আছে আর দৌড়তে নিচে। কাজের মেয়ে জামিয়ায় এসে এক বাটি পপকর্ন দিয়ে চলে গেল, আর তার সাথে ফলের জুস। জামিয়া খালা ঘর থেকে যাওয়ার পথে অবশ্য বিড়বিড় করে বলেও গেলেন,
মাগো মা, এমনি করে কেউ ঘর অন্ধকার করে ভূতের সিনেমা দেখে? আমার তো ঘরে অন্ধকার দেখেই ভয় করতেছে। অনেক সময় পার হয়েছে দেখে দৌড়তি কাফেলের প্যান্ট ধরে একটা টান মারে। কাফেল দাঁত কেলিয়ে দৌড়তির দিকে তাকিয়ে বলে, দেখ দেখ, এবার বেশ মজা পাবি মুভি দেখে। দৌড়তি আরো একবার টান মারলো। তা দেখে কাফেল আবার বলল, টানা হেঁচড়া করছিস কেন? দৌড়তি ইশারা করে বলতে লাগলো যে মেয়েটাকে, যার জন্য সে এত খুশি। কাফেল দৌড়তির কাছে সুরুত করে নেমে তার পাশে বসে তার হাত ধরে বলল, আমার একটা সাহায্য কর, বাবাকে বলে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দে। আমি বাইরে যেতে চাই এবং ওইখানে গিয়ে তাকে বিয়ে করে সেটেল হব। আসলে মেয়েটা ওর ফ্যামিলির সঙ্গে কানাডায় থাকে। আর তুই তো জানিস বাবা আমাকে কখনোই সেখানে যেতে দিবে না। হাজার খানেক কথা শোনাবে, বলবে আমার মাথা গরম, আমি ছোট, আমার রক্ত গরম, আমি এসবের যোগ্য না। আসলে তুই বুঝতে পারছিস দৌড়তে আমি কি বলতে চাইছি? আমি চাই তুই বাবাকে বলবি আমি কাজের জন্য যাব দেশের বাইরে, নইলে সে যেতে দিবে না। কথাগুলো বলেই কাফেল টিভির দিকে আবার ঘুরে তাকিয়ে রইল। দৌড়তে কাফেলের দিকে ইশারায় করে বলল, তুই বলছিস আমি বাবাকে মিথ্যে কথা বলবো? আবারও কি যেন ভেবে দৌড়তে কাফেলের কাঁধে মাথা রেখে ইশারায় বুঝিয়ে দিল, বাড়ি থেকে সেও বাকি ভাইদের মতো তাকে একা রেখে চলে যাবে? অন্ততপক্ষে এটা বলুক যে মেয়েটা কে ছিল। বেশ মনমরা হয়ে কথাগুলো বলল সে। কাফেল তখন বলল, এসবের মধ্যে সে আর যেতে চায় না। আর বিয়ে করলেই তো জানতে পারবি। তবে দৌড়তে যেন নিজেকে একা মনে করে। তার সঙ্গে তার ৩ ভাই আছে তার দেখভাল করার জন্য। সে কিন্তু এবারের রাজকন্যা। কেউ যদি তাকে ধোঁকা দেয় তাহলে কিন্তু তারা ৩ ভাই তার অবস্থা বুঝিয়ে দেবে। এটা যেন সে মাথায় রাখে। আর হ্যাঁ, তুই একটু বাবাকে বলিস, বাবা তোর কথা খুব মানে। দৌড়তে খুব ভালো করেই বুঝতে পারলো কাকে এই কথাগুলো বলা হচ্ছে। ২ ভাই বোন আর কিছু না বলে টিভির দিকে চোখ রাখলো। একটু পর দরজা খোলার আওয়াজ পেতেই দুজন মিলে দরজার দিকে তাকিয়ে রইল। কেউ একজন আস্তে আস্তে হেঁটে আসছে। তা দেখে দৌড়তে কাফেলের শার্ট খামচে ধরল। কাফেলেরও ভয়ে কপালে ঘাম জমে গেছে। টিভিতে ভূতের মুভি আর দরজায় জলজন্ত ভূত, বাপরে, ভয় করবে না? একটু পর কেউ বলল, আমি কি ভিতরে আসতে পারি? পরক্ষণেই গলার স্বর শুনে চিনে ফেলল দৌড়তে। এটা আর কেউ নয়, তৌকির আহমেদ, তার বিবাহিত ভূত। ঘরের লাইট জ্বালানো হলো সাথে সাথে। তৌকির দৌড়তে ও কাফেলের কাছে আসলো আর তাদের অবাক করে দিয়ে নাক চুকিয়ে বলল, আমিও কি তোমাদের সঙ্গে বসে মুভি দেখতে পারি? দৌড়তে কাফেলের মুখের দিকে তাকিয়ে রইল। কাফেল দৌড়তের দিকে তাকিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব, তোমরা দেখো আমি আসি। কাফেল কিছুটা ইগোর সঙ্গে চোখ বাঁকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। তা অবশ্য তৌকিরের চোখ এড়াতে পারল না। দৌড়তে হাত কাঁপছে, ভিতরে একটা আনন্দ খুশি সব কাজ করছে। দৌড়তে ইশারা করে কাপা হাতে বলল, সে দূর থেকে এসেছে, পোশাক পরিবর্তন করে আসুক। তৌকির তার কথা বুঝতে পেরে সেখানেই নিজের পরনের শার্ট খুলে রেখে দিল সোফায়। আর দৌড়তিকে বউয়ের মতো করে হুকুম দিয়ে বলল, শার্টটা যেন ঘরে রেখে দেয়। দৌড়তি লক্ষ্মী বউয়ের মতো মাথা নেড়ে সম্মতি দিল। তৌকিরের পরনে শুধু সাদা একটা সেন্ট গেঞ্জি প্যান্ট ছিল। দৌড়তে তৌকিরকে সোফায় বসতে ইশারা করলো, তারপর নিজেই রান্নাঘরে গিয়ে ১ কাপ চা বানিয়ে নিয়ে আসলো। জামিয়া খালা চা বানানোর সময় তার দিকে হা মুখে তাকিয়েছিল। বেশ লজ্জায় লাল মুখ হয়ে আছে, এটাও চোখে পড়ল। দৌড়তের যাওয়ার পথে তাকিয়েছিল সে। চা এনে তৌকিরের সামনে রাখলো। তারপর এমন করে দাঁড়িয়ে থাকলো যেন এটা তার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। স্বামীর অনুমতি দিলে সে বসবে। তৌকির তাকে চোখে ইশারা করে পাশে বসতে বলল। দৌড়তে কিছুটা দূরত্ব বজায় রেখে তৌকিরের পাশে বসলো। তৌকির মুভির দিকে তাকিয়ে বলল, এই মুভিগুলো দেখে এত ভয় পাওয়ার কি আছে বুঝলাম না। গাঢ় মেকআপ, চোখে মুখে রং, তার সঙ্গে ভিন্ন রঙের কন্টাক্ট লেন্স, পোশাক কালো, দেখতে আজরাইল বাপ লাগলেও ভয়ের কিছু নেই। দৌড়তে তৌকিরের দিকে থতমতিয়ে তাকিয়ে রইল। রিমোট হাতে নিয়ে মুভি বদলিয়ে দিল তৌকির। তৌকিরের চোখ টিভির দিকে থাকলেও হাত দিয়ে দৌড়তের নিজের কাছে টেনে নিল। দৌড়তের চোখ মার্বেলের মতো বড় হয়ে গেল। গলায় দুকবুক করছে কিছু একটা। তা অবশ্য তৌকিরের চোখ এড়ায়নি। তৌকিরের সামনে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে দৌড়তিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নিয়ে রুমে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। একের পর এক অবাক করে দেওয়া ব্যাপার স্যাপার ঘটছে তার সঙ্গে। আপনি থেকে তুমি, অপ্রত্যাশিতভাবে কাছে টেনে নেওয়া। স্বামী কি তার পাগল হয়ে গেছে নাকি?
তৌকির আর দেরি না করে ঘরের দিকে চলে গেল। দৌড়তেও তার পেছন পেছন যেতে শুরু করলো। ঘরে প্রবেশ করেই দেখলো তৌকির ওয়াশরুমে চলে গেছে। তা দেখে দৌড়তে খাটের পাশে আলগোছায় বসলো। বসলো। নিজের ঘরের সবকিছু যেন তার হজম হচ্ছে না আজ। যা পাবে বলে কল্পনা করেনি, তাই হয়তো হতে চলছে তার সঙ্গে। এসব ভাবতে ভাবতেই তৌকির ওয়াশরুম থেকে মাথার কোঁকড়ানো চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে আসলো। আর বলল, আমার জন্য কি রান্না করা হয়েছে? সকালে ব্যস্ত থাকার কারণে খেয়ে যেতে পারিনি। কিছু রান্না করেছ? দৌড়তে তো কিছুই আর রান্না করেনি। তা মনে হতেই ঘর থেকে ছুটে বেরোতে যাবে, ঠিক তখনই তৌকির তার হাত ধরে টেনে এনে খাটের পাশে বসিয়ে বলল, আচ্ছা, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার কিছু কথা ছিল তোমাকে বলার। দৌড়তে কৌতূহলী হয়ে তৌকিরের দিকে তাকিয়ে রইল। তৌকির আর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। সে বলতে শুরু করলো, আমার বোন জেসমিন তোমাকে দেখতে চায়। যদিও আমি মনে করি তোমার মতো বড় ঘরের মেয়ে এই সস্তা হাসপাতালে নাও যেতে পারো। তবে আমার খুব করে অনুরোধ থাকবে, একবার যেন কাল আমার সঙ্গে যাও আমার বোনকে দেখতে। দৌড়তে ইশারা করে বলল, সে এমন কেন বলছে? তার বোন মানে তো দৌড়তেরও বোন। সে অবশ্যই দেখতে যাবে। তৌকির আর কিছু বলল না। আবার আগের মতো মাথা নিচু করে নিজের জায়গায় শুয়ে পড়ল। দৌড়তে তাকে একবার ইশারা করে বলল, সে খাবার খাবে না? তৌকির দৌড়তির হাতের ইশারা বুঝে তাকেও ইশারা করে পাশে শুতে বলল। দৌড়তে গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এর মধ্যে কোলবালিশ রাখা ছিল। তৌকির কোলবালিশ সরিয়ে রেখে দৌড়তিকে আরো একবার কাছে টেনে নিল। আর মনে মনে তৌকির বলল, সবকিছুর একটা সমাপ্তি দরকার আছে। এখন অভিনয় নয়, সত্যি। এছাড়া উপায় নেই আমি দেখছি। আলফা খানম অনেক রাত করে বাড়ি ফিরেছে, এটা নতুন না। নিজের ঘরে চেয়ারে বসে জয়নাল শেখ চা খাচ্ছে আর বই পড়ছেন। আলফা খানম ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে নিচ্ছে। তা অবশ্য জয়নাল শেখ বেশ খেয়াল করেছেন। বয়স বাড়লেও নিজের বয়স্কদের থেকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখেন তিনি। নিজের একটা আলাদা ফ্যাশন আছে বলা যায়। হাতে পায়ে লোশন মেখে মাথায় চিরুনি করতে করতে বলল, বাহ জয়নাল, তুমি দেখি টাকা দিয়ে মেয়ের জামাই কিনে এনেছ। আজকাল ভালোই টাকা দিয়ে মেয়েকে সুখ কিনে দেওয়ার হচ্ছে। বাবা হয়ে এমন কি করে পারলে তুমি? আমি মেয়েটাকে দেখভাল করিনি বলে দিনে কত কথাই না শুনিয়েছ। আর আজ মেয়ের মন নিয়ে খেলা করছো। দৌড়তে কিন্তু আর ছোট বাচ্চা নয় যে তুমি তাকে ভুলিয়ে বালিয়ে রাখবে। জয়নাল শেখ চোখ মুখ কুঁচকে বলল, এইসব বিষয়ে তুমি জানলে কি করে? কে বলেছে তোমাকে? বাজে কথা বলবে না, বুঝলে? আর ওরা একে অপরকে ভালোবাসে বলেই আমি নিজ দায়িত্বে কাজে অফিসে ওদের নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে এনেছি। আলফা খানম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি পাগল তুমি? ছেলে মেয়ে সবার কাছে মিথ্যে বলা যায়, কিন্তু ঘরের বউয়ের কাছে মিথ্যে বললে একদিন ধরা পড়তেই হবে। এটা তোমাকে কেউ বলেনি? শোনো জয়নাল, ব্যাংক থেকে টাকা তুলেছ, ব্যাংকের লোকদের বলে আসতে তো পারতে। এতগুলো টাকার ব্যাপার লুকাতে তো আর পারলে না তুমি। জয়নাল শেখ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওই টাকাগুলো আমার, তাই আমার প্রয়োজন পড়েনি আমি কাকে বলে খরচ করব। আর আমি আমার মেয়ের জন্য সব করতে পারি আলফা। আর তুমিও তো ছোট ওই টাকার পিছনে পিছনে। মনে রেখো, একদিন ক্লান্ত হয়ে আমাদের কাছেই তোমাকে ফিরতে হবে। আরো মনে রেখো, টাকা সব না কিন্তু। আলফা খানম জয়নাল শেখের মুখের দিকে তাকিয়ে বলল, আমি টাকা গড়ে তুলে আনছি, আর তুমি টাকা দিয়ে মেয়ের জন্য মিথ্যা সম্পর্ক গড়ে তুলছ। মা হয়ে তার কখনো খারাপ চাইনি, কিন্তু হ্যাঁ, তার থেকে সব সময় দূরে থেকেছি। কখনো এমন কিছু হয়তো করিনি যাতে তাকে কষ্ট পেতে হয়। কষ্ট পাবে কেন? আমি তো কখনো তার কাছে বসিনি। আর তুমি কি করলে? মেয়েটার সব থেকে আপন মানুষ হয়ে তাকে ডুবিয়ে দিলে। কখনো ভেবে দেখেছো দৌলতের ভালোবাসার মানুষ পেলেও মানুষটা তাকে ভালোবাসলো কিনা? এই ধরনের সম্পর্ক পাওয়ার থেকে না পাওয়াই ভালো, আমার কাছে মনে হয়। যাই হোক, আর এই ছেলেটাই বা কেমন? ছেলেটার বোন যখন বাঁচবেই না, কেন এত টাকা খরচ করে সে বোকার মতো হাসপাতালে ফেলে রেখেছে? বিরক্তকর বোকা সব। জয়নাল শেখ এই কথা শুনে রাগে মুখে তাচ্ছিল্যর হাসি হেসে বলল, তুমি সম্পর্কে রেখেছ নামে, তুমি নিজের স্বার্থে আমাকে বিয়ে করেছো আলফা। তুমি রক্তের টান মানে বুঝবে না। ও হে, তুমি বুঝবে কি করে? তোমার তো আপন কেউ হারায়নি আজ পর্যন্ত। তুমি কি বলতে চাইছো? তকির জানে ওর বোন মারা যাবে, এরপরেও বেঁচে থাকা মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলবে? আমি বললাম, না, তুমি ভালোবাসা, মায়া, টান এগুলো কখনো ফিল করতে চাওনি। তবে আমারও ভরসা একটা জায়গায়, যে ছেলেটা তার বোনকে এত ভালোবাসতে পারে
না জানি আমার মেয়েটাকে কতই না ভালোবাসলে কি করবে। আমি বিশ্বাস করি একটা সময় আমার মেয়ে অনেক সুখী হবে। তাই বলছি এসব নিয়ে আর কথা বলবে না। আর রইলো আমার টাকার কথা, ওগুলো আমার টাকা, মানে আমার মেয়ে জামাইয়ের টাকা। ওরা ইচ্ছেমতো খরচ করতে পারে। ও এতে আমার বিন্দু পরিমাণ আফসোস হবে না। আলফা খানম আর কিছু বলতে পারলেন না। দুজন দুজনকে কিছুক্ষণ দেখে নিল। সকালে ঘুম ভাঙার পর তৌকির আর দৌড়তে একসঙ্গে নাস্তা করে নিল। যাওয়ার পথে তৌকির দৌড়তেকে বলে যায় রেডি হয়ে থাকতে। বিকেলের দিকে তারা বেরিয়ে পড়বে জেসমিনকে দেখতে যেতে। বরাবরের মতোই আজও যে যার মতো ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়েছে। কিন্তু কাফেল দৌড়তির খাবার টেবিলের সামনাসামনি বসে একে অপরের চোখে চোখে ইশারা করছে কিছু বলার জন্য। তাই সে কাফেলকে বারবার ইশারা করে বলছে সে এসব কথা বলতে পারবে না। কাফেল তবুও তার পিছু ছাড়ছে না। জয়নাল শেখ তাদের এমন অদ্ভুত আচরণ দেখে একবার বলেছিলেন, কিছু বলবে তোমরা? কিন্তু কেউ কিছু বলতে পারেনি। সারাদিন এই করেই কেটে গেছে। কাফেল বেশ বিরক্ত হয়ে এবার দৌড়তের ওপর। শেষমেশ হার মেনে ঘরে ফিরে। তারপর বন্ধুদের সাথে বাইক রেসে বেরিয়ে পড়ে। তার খেয়ে দিয়ে কাজকাম নাই বললেই চলে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ঘরে ফিরে। ভালোবাসা ও খুব আদরের মেয়ে দৌড়তে, নয়তো সব ছেলের মধ্যেই কিছু না কিছু ঘাবলা আছে বা ছিল। এই তো ছোট ছেলের জন্য একবার পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। আর বড় ছেলে অন্যের মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। আর কাফেল তো মাঝে মাঝে মদ মাদকে আসক্ত বলা চলে। রাতে ক্লাবেও কাটায় মাঝে মাঝে। অনেক রাত করে বাড়ি ফিরেছি। এত কিছু করেও কাফেলের লাভ হয় না। বাবা আর মেয়ের মন গলাতে পারে না। তার কাজও হাসিল হয় না। বিকেলে দৌড়তে গোলাপি রঙের আঁচলে সিলভার কাজ করা শাড়ি পরে, হাতে চুড়ি, কপালে টিপ পরে বেশ সেজে গুজে রেডি হয়ে গেছে। আর এটাও ভাবছে, এতে কি তাকে খারাপ দেখাচ্ছে? সে কি বেশি সেজে ফেলেছে নাকি? কি আজব! সে কারো বিয়ে খেতে যাচ্ছে নাকি? ঘুরতেও তো যাচ্ছে না সে। এইসব ভেবে অস্থিরতা কাজ করছে তার মধ্যে। পায়চারি করে বেশ কিছুক্ষণ ধরে। তবুও বুকের একপাশে দুকবুক বেরিয়েই চলছে তার। আবারও ভাবছে, পোশাক কি পরিবর্তন করা উচিত তার? তৌকির কি ভাববে? তার অসুস্থ বোনের জন্য তো তাকে নিয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে তৌকির চলে আসে। আর ঘরে এসে কোনো কথা না বলে দৌড়তিকে দ্রুত বলে ফেলে, কই হয়েছে তোমার? এবার আমরা যেতে পারি। বেশি সময় থাকা যাবে না। এই 3 ঘন্টা ছুটিতে আসলাম। আবার যেতে হবে রেস্টুরেন্টে। কথা বলার সময়ে একবারও দৌড়তির দিকে তাকিয়ে দেখলো না বা খেয়াল করলো না। তা দেখে দৌড়তি নিজেই তৌকিরের কাছে গিয়ে তার শার্ট খামচে ধরে ইশারা করে বলল, তাকে এই পোশাকে একদম মানাচ্ছে না। আর একটু সময় কি সে দেরি করবে? তাহলে পোশাক চেঞ্জ করতো। তৌকির এবার দৌড়তির দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল আর বলল, এই সাজ ঘরে মানায়, বাইরে না। এমন সাজ নিজের স্বামীর জন্য তুলে রাখা উচিত। তোমাদের বাড়ির কেউ হয়তো জানে না মেয়েদের বাইরে বের হলে পর্দা করে বেরোতে হয়। যাই হোক, বোরখা আছে? এমন প্রশ্নে দৌড়তে তৌকিরের হাত ধরে টেনে নিয়ে গিয়ে আলমারিতে রাখা অনেক রঙিন সবগুলো টপ আর বোরকা দেখালো, যেগুলোতে চকচকে জোরের কাজ করা। তৌকিরের এসব ভালো লাগলো না। দৌড়তে তার চোখ মুখ দেখেই বুঝতে পারলো। তাই সে সাধারণ একটা টপ আর ওড়না দিয়ে হিজাব বেঁধে রেডি হলো। সে ইশারা করে তৌকিরকে বলল, আমার জামা কাপড়ের মূল্য বেশি হলেও দেখতে মোটেও ভালো নয়। তুমি কি তোমার কম রোজগারে একটা সস্তা বোরকা কিনে দিবে আমায়? আমি যত্ন করে রেখে দিব। তৌকির তার ইশারা না বুঝার ভান ধরে তাকে হাত ধরে টেনে নিয়ে গেল। দৌড়তি বাড়ি থেকে আসার পথে তৌকিরকে ইশারায় একবার বলেছিল যে সে যেন প্রাইভেট কারে করে যায় বাড়ির গাড়িতে। কিন্তু তৌকির দৌড়তির মুখের উপর মানা করে দেয় আর বলে, সে যদি তার সঙ্গে যায় তো তার সাথে সে যেখানে করে নিয়ে যাবে ঠিক সেখানেই চড়ে যেতে হবে তাকে। দৌড়তি আর কিছু বলে না। দৌড়তি তারপর থেকে পুরো রাস্তায় একদম চুপ হয়ে যায় এবং চুপচাপ কোনো কথা ছাড়াই চলে যায়। তারপর একটা রিক্সা করে সোজা হাসপাতালে চলে যায় তারা। জেসমিনি যে কেবিনে ভর্তি আছে সেই রুমে চলে যায় দুজনেই। দৌড়তি তার পিছু পিছু হাঁটতে থাকে। কেবিনে গিয়ে যা দেখে তা দেখার জন্য দুজনেই প্রস্তুত ছিল না। জেসমিনের মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশেই সজীব দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। সজীবের চোখ লাল হয়ে গেছে। তৌকিরের বুকের মধ্যে ধক করে উঠল যেন। সে আস্তে করে জেসমিনের কাছে গিয়ে তার মুখ থেকে সাদা কাপড় সরিয়ে দিল। সজীব তৌকিরকে তার পিছন থেকে বলল, আজকে দুপুর 11টা থেকে ধরে 12টা পর্যন্ত তোকে অনেক ফোন করেছি। ফোন বন্ধ দেখাচ্ছিল বারবার। জেসমিন দুপুর 12টার দিকে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেই কান্নায় ভেঙে পড়ল সে।
নিজের দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে নেয় সে। মেয়েটাকে যে বোনের মতো ভালোবেসেছিল সে। সে ভাবতেই পারছে না এত অল্প বয়সে দুনিয়া ছাড়বে সে। তৌকিরের চোখে নোনা পানিতে ভরে গেছে। সজীব যে তাকে এত কথা বলল, সেই কথাগুলো যেন তার কান অব্দি গেল না। সবকিছু থমকে দাঁড়িয়ে গেছে যেন তার কাছে। দরজায় দৌড়তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি হঠাৎ করেই এত খারাপ সময়ের মুখোমুখি হতে হবে তাকে। দৌড়তির কণ্ঠ থেকে আওয়াজ না আসলেও চোখ দিয়ে অনবরত টুপটুপ করে পানি পড়ছে। একটু পর কিছু ডাক্তার এসে সজীবকে কি যেন বলল। সেদিকে দৌড়তি ও তৌকিরের মধ্যে কারোরই খেয়াল নেই। তৌকিরের কানে কোনো প্রকার আওয়াজ যাচ্ছে না। একটা কথাই বারবার বাজতে শুরু করে, জেসমিন ইন্তেকাল করেছে। ছোট বোনের হাত শক্ত করে ধরতে গুটি কয়েক লোক তাকে নিয়ে গেল। মনে হলো এই বুঝি পাখি উড়াল দিল আপন ঘরে। ধপাস করে নিচে বসে পড়ল তৌকির। শরীরের সব শক্তি যেন হারিয়ে গেছে তার। তা দেখে দৌড়তে ছুটে গেল তৌকিরের কাছে। সেও তার সঙ্গে নিচে বসে পড়ল তৌকিরের পাশে। তৌকির দৌড়তিকে আর সরিয়ে দিল না। দৌড়তিকে ধরেই সে গলা ছেড়ে কান্না করতে করতে বলল, আমি আমার বোনকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। আমার বোনের ভাগ্য খুব খারাপ। সে সবার কাছে বোঝা হয়ে থেকেই গেল। আমি তার শেষ কথাটুকুও রাখতে পারলাম না। দৌড়তিও নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকলো, তৌকিরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ওইদিকে সজীব জেসমিনের মৃত লাশের সঙ্গে বেরিয়ে গেল। তাকে তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তাদের মধ্যে কেউই এটা আশা করেনি যে জেসমিন তাদের রেখে এত তাড়াতাড়ি পরপারে বাড়ি জমাবে। দুপুর শেষ হয়ে সন্ধ্যা নামতেই জানাজার ব্যবস্থা করা হলো। অনেক সময়ের পরেও যখন কেউ বাড়িতে ফিরছিল না, ঠিক তখনই জয়নাল শেখ তৌকিরকে ফোন করে। আর সেই ফোন সজীবের কানে ধরে সবকিছু খুলে বলতেই কাফেল সহ জয়নাল শেখ চলে আসে এবং খাটিয়া ধরে। সজীব ও তৌকির সামনের খাটিয়া ধরে নিয়ে যায়। পিছনে দুই বাপ ছেলে ছিল। কবর দেওয়ার পরে তারা বাড়িতে কোনো মতে ফিরে আসে। আল্লাহ কখন কাকে ডেকে নেবে এটার সঠিক সময় হয়তো কেউ জানে না। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, তাও আবার একা একা। বাড়িতে ফিরেই তৌকির দৌড়তিকে বলে দেয় একদিনের জন্য যেন সে তাকে একা ছেড়ে দেয়। তারপর তৌকির ঘরে ঢুকে নিজের কিছু জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে। তা সবকিছু দৌড়তি জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তৌকির বাইরে যেতেই দেখলো সজীব রিকশা নিয়ে বসে আছে। রিকশায় দুজনে চেপে কোথাও চলে যায়। জানালার মুখ থেকে ফিরতে আলফা খানমকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। দৌড়তি ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে রইল। কেন সে এইখানে হঠাৎ করে? কখনো তো তিনি ভাবতেনই না যে উপর ঘরে তার একটা বোবা মেয়ে বসবাস করে। আলফা খানম মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এমন করে মায়ের দিকে তাকিয়ে আছো যেন মা তোমার শত্রু। ব্যাপার কি বলো তো? দৌড়তে কিছু ইশারায় বলল না। পাখির খাঁচার কাছে গিয়ে এদিকে কিছু দানা খেতে দিল। তা দেখে আলফা খানম নিচ থেকেই বলা শুরু করলো, তোমার গরিব স্বামী তো ঘর ছেড়ে চলে গেল। তোমার ভয় করছে এই ভেবে যে তোমাকে বস্তুর মতো ব্যবহার করে ফেলে রেখে চলে যায়। তোমার ভয় করছে এই ভেবে যে তোমাকে বস্তুর মতো ব্যবহার করে না ফেলে চলে যায়। মা হয়তো একটু বেশিই চিন্তা করি তোমার জন্য। দরুদি এবার খুব বিরক্ত অনুভব করলো তার মায়ের কথা শুনে। আজ পর্যন্ত যে মা কখনো এসে তার মাথায় হাত বুলায়নি, কখনো বলেনি তুমি ঠিক আছো, আর আজ নাকি তার জন্য চিন্তা করছে। খুব হাস্যকর লাগলো কথাটি তার কাছে। মায়ের কাছে গিয়ে ইশারায় বলল, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, এই দৌড়ুতি কখনো তার হাত ছাড়বে না। খুব শক্ত করে ধরবে তার হাত। আর কখনো কেউ তাদের আলাদা করতে পারবে না। কেবল তো শুরু হয়েছে। এটা এত তাড়াতাড়ি শেষ হবার নয়। ৫-১০টা নাতি-নাতনি নিয়ে তাকে অবাক করে দেবে তারা। আলফা খানম মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বাঁকা হেসে চলে গেল। যাওয়ার পথে অবশ্য বলে গেল। আলফা খানম মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বাঁকা হাসি হেসে চলে গেলেন। যাওয়ার পথে অবশ্য বলে গেল, এই রাস্তার ছেলেগুলো আবার রাস্তায় ফিরে যাবে। তাদের কাছে টাকা সব। ওরা টাকার পিছনে ছুটে চলা মেশিন। তোমার মায়ের মতো। দেখবে তোমাকেও একদিন ফেলে রেখে পালিয়ে গেছে। এটা তোমার মায়ের গ্যারান্টির দেওয়া কথা। আর হ্যাঁ, সব সময় যে বাবার কথা শুনে চলতে হবে এমন কিন্তু না। মাঝে মধ্যে মায়ের কথাও তোমার শোনা উচিত। মা কিন্তু তোমার খারাপ চায় না দৌড়তে। দৌড়তে মায়ের যাওয়ার পথে তাকিয়ে রইল। সে মন থেকে বিশ্বাস করে তৌকির তার বিবাহিত স্বামী। এই কয়দিনে তার প্রতি বিন্দু পরিমাণ হলেও মায়া জন্মেছে। সে আরো বিশ্বাস করে একদিন দৌড়তে তৌকিরকে তার সবটুকু ভালোবাসা দিয়ে নিজের করে নেবে। একটু পর কাফেল ঘরে চলে আসে আর দৌড়তিকে বলে,
কি যেন ওই ছেলেটা তোর স্বামী যাই হোক, ওর বন্ধু বাড়িতে আছে, ২-৩ দিনের মধ্যে চলে আসবে। আর হ্যাঁ, ছেলেটা তোকে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে বলেছে। সে আমাকে বলল, সে শুকনা বউ একদমই পছন্দ করে না। কথাগুলো বলে দৌলতের কাছে গিয়ে দাঁড়ালো কাফেল। দেখলো বোনের চোখ লাল হয়ে আছে, চোখ ভর্তি পানি জমে গেছে। তা দেখে কাফেলে নিজের মতো করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবি দৌড়, আমার বুকে ব্যথা করছে, একটু ধর। দৌড়তে বুঝতে পারলো কাফেল তার মনের কথা নকল করে বলছে। তাই সে ভাইকে জাপটে ধরে কেঁদে দিল। কাফেল জানে মায়ের সঙ্গে কথা বললেই তার মন খারাপ হয়ে ওঠে। মা তার সঙ্গে মন খারাপ করে দেওয়ার মতোই কথা বলে চলে যায়। তার শক্ত বোন শুধু তার মায়ের কথা শুনে ভেঙে পড়ে। একটু পর কাফেলের বুক থেকে মাথা তুলে দৌড়তে ইশারা করে বলল, একটু আগে যে কথাগুলো বলল ওইগুলো কি আসলেই সত্যি? তৌকির এমনটা বলেছে তাকে? কাফেল শুধু হ্যাঁ বলল। এই ২-৩ দিনের মধ্যে কাফেল জয়নাল শেখকে অনেকবার বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেছে তাকে যেন যেতে দেওয়া হয় কানাডায়। জয়নাল শেখ উল্টো তার পাসপোর্ট কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আর এও বলে দিয়েছে ফালতু সবের জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই। কাফেল তার বাবা জয়নাল শেখের উপর বেশ বিরক্ত হয়, কিন্তু মুখের উপর কিছুই বলতে পারে না সে। হয়তো বললে ছোট ভাইয়ের মতো একেবারের মতো গড়ছাড়া হতে হবে। দৌড়তে কেউ কিছু বলতে পারে না সে। মেয়েটা মনমরা হয়ে ঘরের মধ্যে থাকে সবসময়, বাইরে কম বের হয়, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না। তাই আর কাফেল এইসব নিয়ে বোনকে কিছু বলতে পারে না, যদিও কাফেলের খুব বিশ্বাস যে দৌড়তে পারবে বাবাকে রাজি করাতে। কিন্তু মেয়েটা নিজেকে ঘরবন্দি করে রেখে দিয়েছে। বাড়ির কাজের লোক প্রতিদিন ৩ বেলা ঘরে গিয়ে খাবার দিয়ে আসে দৌড় থেকে, কিন্তু কোনো সময়ে খাবার প্লেটে পড়ে থাকে। যেমন দেয় ঠিক তেমনই, মন চাইলে খায় নয়তো না। শরীরের দেখভাল করতেও সে যেন ভুলে গেছে। জানালা দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করেছে। সকালের মিষ্টি আলো সোজা এসে দৌড়তের চোখে পড়ল। আজ নিয়ে ৪ দিন হয়ে গেল তৌকির আসেনি বাড়িতে। প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটের মতো দরজা তার জন্য খুলে রেখে দিয়ে তাকিয়ে থাকে কখন সে আসবে। এখন তো আশাও ছেড়ে দিয়েছে। মনে মনে অনেকবার বুনে ফেলেছে সে। এই যেমন সে ভেবেও মনে মনে বলে, তৌকির সাহেব, আপনি হয়তো জানেন না, এই ঘরের ৪টা দেয়াল আমার ছোটকালের সঙ্গী। আপনি চলে গেলে ভয় পাবো না। ভয় পাওয়া শব্দটা আমার জন্য মৃত। তবে নিজেকে খুব কঠিন করে একা করে ফেলবো। আবার ফিরে যাব বন্দি স্তরে। আপনাকে হারানোর ভয় আমি পাই না। তবে নিজেকে খুব একা আর দুর্বল মনে হয়। আমি সবার কাছে মনে হয় তামাশার পাত্রী হয়ে যাচ্ছি। এইসব ভাবতেই চোখের কোণে জল জমতে শুরু করলো তার। নিজের মনে মনে এমন হাজার কথা বলতে থাকে সে। আজও জানালার পাশে চেয়ারে বসে বাইরে বকুল ফুলের গাছটার দিকে তাকিয়ে রইল। আর তার চিন্তায় মগ্ন হয়ে পড়ল সে। কিন্তু হঠাৎ করে বাইরে থেকে প্রচুর চেঁচামেচির আওয়াজ আসতেই দৌড়তে সেই দিকে ছুটল। ওপরের ঘর থেকে নিচে নেমে আসতেই দেখলো আলফা খানম ও তৌকির একে অপরের সঙ্গে রাগারাগি করছে। ভীষণ রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে। পাশে দাঁড়িয়ে আছে বাবা জয়নাল শেখ। সবে সকালে ৭টা বাজে তখন। আলফা খানম বেশ লজ্জাজনক কথা বলেছে তৌকিরকে, এই যেমন, এটা কি বাপ-দাদার হোটেল রুম পেয়েছ? যখন ইচ্ছা আসবে, আবার ২-৩ দিনের জন্য হারিয়ে থাকবে। এইসব যত চোরদের তো কোনো গ্যারান্টি নেই, কখন কি আবার চুরি করে নিয়ে বাড়ি থেকে ভাগবে। প্রথমে তো বোন প্রথমে তো বোনের নাম দিয়ে প্রচুর পরিমাণে অর্থ খরচ করিয়েছ, এখন আবার নাটকীয় কথা শোনাচ্ছ। রোজগার করে সব টাকা পরিশোধ করবে। তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে জানা আছে আমার। বাপ দাদার আমলে তো মনে হয় এত টাকা দেখোনি চোখ দিয়ে। আবার লাভ দিয়ে করলো কি? বাড়ির বাড়ির মেয়েকে বিয়ে করে ফেললো। কত চালাক এই ছেলেটা। মনে মনে যে তোমাদের মতো ছেলেরা এত ফন্দি আঁটে তা আমি খুব ভালো করে জানি। কথাগুলো শুনে তৌকিরের মাথা নিচু হয়ে গেল। সে বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই এই মহিলা তাকে একের পর এক অপমান করছে। কিন্তু তার কাছে এই কথাগুলো শোনা ছাড়া আর কোনো উপায় নেই। সত্যিই তো, সে কি বেইমানি করে ফেললো না? নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আরো একটা মেয়ের জীবন নষ্ট করে দিল সে। আর সে কখনো ভেবেই দেখলো না আদৌ মেয়েটাকে কি তার অন্তরে স্থান দিতে পেরেছে কিনা। এগুলো ভাবতেই তার মুখের শব্দগুলো হারাতে শুরু করলো। শান্ত কণ্ঠে মাথা নিচু করে বলল, আমাকে মাফ করবেন, কিন্তু আমার এসবের কিছুর লোভ নেই। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর রইল টাকা, আর রইল টাকা, হয়তো সব টাকা একবারে দেওয়া আমার দ্বারা সম্ভব নয়, তবে আস্তে আস্তে দিয়ে দিব। আমাকে একটু সময় দিবেন। দৌড়তে মায়ের সামনে দাঁড়াতে আলফা খানম চুপ হয়ে গেল। দৌড়তে তৌকিরের মাথা উঁচু করে তুলে তার মায়ের হাত খামচে ধরে ইশারায় বলল, এই বাড়িটা আমারও।
এখানে আমার সমান অধিকার আছে। তবুও আমি আমার স্বামীর সঙ্গে এই বাড়ি ছাড়তে চাই। রাস্তায় বাস করা মানুষদের সঙ্গে থাকা যায়, কিন্তু কোনো অহংকারী মানুষের মধ্যে এবং তাদের সঙ্গে নয়। তা দৌলতের নখের আঁচড়ের ভাষায় বলে দিচ্ছিল। এদিকে জয়নাল শেখ বারবার তাদের ঝগড়ার মধ্যে সতর্ক করার পরেও যখন আলফা খানম একের পর এক অপমান করেছে তৌকিরকে, ঠিক তখনই কান বরাবর একটা থাপ্পড় মেরে বসলো তিনি। থাপ্পড় গালে পড়ার সঙ্গে সঙ্গে সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল। জয়নাল শেখ খুব বিরক্ত হয়ে পড়েছেন। তার চেহারা দেখলেই খুব ভালোভাবে বোঝা যায় তিনি ক্লান্ত হয়ে গেছেন। আর নিজেকে সামলাতে পারলেন না। ছাড়াছাড়ি, ফিরে আসা, আলাদা হওয়ার ভিড়ে অনেক কিছুই সহ্য করলেও আজ কিছু সহ্য করতে পারলেন না তিনি। তৌকিরের মুখের দিকে তাকিয়ে বললেন, দেখো ছেলে, নিজে এবং বউকে সুখে রাখতে চাইলে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। বাড়িতে অর্থের সুখ থাকলেও মনের সুখ কখনো খুঁজে পাবে না তুমি। তাই বলছি চলে যাও। আর হ্যাঁ, অবশ্যই নিজের বউকে সঙ্গে করে নিয়ে যাবে। সে কিন্তু এবারের মেয়ে আর নয়। যেই দিন তাকে কবুল করেছ, সেই দিন থেকে ও তোমার হয়ে গেছে। তাই আমি বাবা হিসেবে তার কাছে পর। আমার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। যদি কোনো সম্পর্ক থেকে থাকে তা হলো দৌলতী শেখ থেকে দৌলতী মেহেদ হয়ে গেছে। তৌকির আহমেদের বিবাহিত স্ত্রী দৌলতী মেহেদ। বাকি কথা বলার পরিস্থিতিতে আমি নেই এখন বাবা। খুব ভালো হবে এখনই যদি কিছু চিন্তা করো তুমি। তৌকির বেশ কিছুক্ষণ দম নিয়ে দৌলতীর দিকে তাকালো। দৌলতী তার পাশে গিয়ে শক্ত করে তার হাত ধরে নিল। তা দেখে আলফা খানম বুঝে গেলেন তার মেয়ে এই ছেলেটার সঙ্গে বাড়ি ছাড়তে চাইছে। নিজের রাগকে সামলাতে না পেরে জোর করে তৌকিরের হাতের মুঠ থেকে দৌলতীর হাত ছাড়িয়ে নিয়ে যাওয়ার পথে জয়নাল শেখ আবারও পথ আটকালেন আর বললেন, মাথা খারাপ হয়ে গেছে আলফা। দৌলতীকে ছেড়ে দাও। সে ওই ছেলেটার সঙ্গেই যাবে বাড়ির থেকে। তুমিও তো চাইতে না যে ছেলেটা থাকুক। ঠিক তখনই আলফা খানমের চোখে মুখে কিছু একটা হারানোর ভয় জেগে বসলো যেন। তৌকিরের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, দেখো ছেলে, যত ইচ্ছা এবারে টাকা পয়সা শেষ করো। আর কখনো কোনো দিন কিছু বলবো না আমি। কিন্তু আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরানোর কথা মাথায়ও এনো না, ঠিক আছে? কথা শেষ করে একটা পাগলাটে হাসি দিয়ে বসলো। তারপর দৌলতীর কাছে গিয়ে তার চোখে মুখে হাত দিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আমি এবার থেকে আর তোমাকে ঘরে বন্দি করে রাখবো না মা। কিন্তু কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। তৌকির আর দৌলতী একে অপরের মুখোমুখি তাকিয়ে রইল কিছুক্ষণ। আরও কি বলল আলফা খানম তা তাদের কান পর্যন্ত গেল না। তৌকির আলফা খানমের চোখের সামনে দৌলতীর হাত শক্ত করে ধরে নিয়ে গেল দরজার দিকে। পিছন থেকে আলফা খানম ছুটতে যাবে তাদের ধরতে, কিন্তু জয়নাল শেখের হাতের মুঠোয় তার হাত বেঁধে পড়ে গেছে। আচ্ছা বাবু, এরপর তুমি আর মা নানু বাড়িতে যাওনি? ছোট্ট 7 বছরের ছেলে তৌহিদের মুখে এই কথা শুনে অতীত থেকে বর্তমানে চোখে ভাসমান হলো তৌকিরের। তৌকির তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যাওয়া হয়নি। তবে একদিন তোমার মেজো মামা কাফেলের সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল। আর হ্যাঁ, আমার ভালো করেই ঠিক মনে আছে, যানবাহন চলিত রাস্তার একপাশে আমি বসে লোহা পিটাচ্ছিলাম। তোমার আম্মুকে যখন তার বাবার বাড়ি থেকে এনেছিলাম, তখন আমার রেস্টুরেন্টের কাজটা চলে যায়। তোমার সজীব চাচ্চু তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আমাদের থাকতে দিয়েছিল। তারপর কামারের কাজটাকেই বেছে নিতে হয়েছিল আমায়। কয়েকশো মানুষের ভিড়ে লোহা পিটিয়ে লোহাকে যন্ত্রে রূপান্তরিত করার আমার কাজ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। তোমার মামা সেই দিন আমাকে দেখতে পেয়ে কাছে ছুটে এসে বলেছিল, আমার বোন কেমন আছে? কথাটা শুনে আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে রইলাম। আগের মতো তার চোখে মুখে কোনো ইগো বা তাচ্ছিল্যের কিছুই আমার চোখে পড়েনি। আমার তখন কপাল ও চুল থেকে চুয়ে চুয়ে ঘাম পড়ছিল। আমি পিছনে পাইকো গাছের নিচ থেকে ছোট একটা টুল টেনে তোমার মামাকে বসতে দিয়েছিলাম। সে কোনো কিছু না বলে নির্দ্বিধায় সেখানে বসে পড়েছিল। তার হাতে ছিল চকচকে জরির কাজ করা একটা বিয়ে বা রিসেপশন কার্ড। সেটা হাতে না পাওয়া অব্দি বুঝার উপায় ছিল না এটা কিসের। আমার পাশাপাশি বসেই আমার দিকে তাকিয়ে তোমার মামি আর তোমার মামা মৃদু হাসি দিল। সেই সময় দোকানে কাজ করতো তোমার বয়সী এক বাচ্চা, নাম তার বাবলু। আমি বাবলুকে চিৎকার করে ডাক দিয়ে বললাম, 2 কাপ চা নিয়ে আয়। ছেলেটার পরনে খয়েরি গেঞ্জি আর শর্ট প্যান্ট ছিল। ভাবনার বিষয় হলো প্যান্টের তলা প্রায় সময় দেখতাম ছেঁড়া থাকতো। ভালো একটা প্যান্ট পরতে বললে বলতো, কি যে কোন ভাই,
কামের সময় নাকি নয়া কাপড় পরে ঘুরমো, ধুর, বলেই পাগলাটে হাসি তার মুখে থাকতো। সেই দিনও ব্যতিক্রম ছিল না। বাবুলকে চা নিয়ে আসতে বলে আমি তোমার মামার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, রাস্তায় খোলা চা কি চলবে? কাফেল তখন বলল, কি যে বলেন? আমি কখন বললাম যে 5 স্টার হোটেলে চা লাগবে? তারপর আবারও বলল, কই, আমার বোনের কথা তো কিছুই জানালেন না। আমি সেই দিন সেই সময়ে তার দিকে তাকিয়ে বললাম, সকালে ঘুম থেকে উঠে আসার সময় ভালো দেখে রেখে এসেছি। এখন তো আর আমি বাড়িতে নেই, তাই বলতে পারছি না। তবে হ্যাঁ, আর একটু অপেক্ষা করলে তোমার বোন আমার জন্য ভাত সাজিয়ে নিয়ে আসবে। যদিও প্রতিদিন আসে না, বাবলু গিয়ে বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে প্রতিদিন। কিন্তু আজকে বাবলু তার নানিকে নিয়ে সরকারি হাসপাতালে যাবে। সেই সময় কথা শেষ করেই তোমার মামার দিকে তাকিয়ে রইলাম। কিছু বলতে চেয়েও যেন বলতে পারছিল না সে। একটু সময় নিয়ে আমার সামনে নিজের হাত ধরে থাকা সেই কার্ড বাড়িয়ে দিয়ে বলল, আর 1 সপ্তাহ পর আমার বিয়ে মাইজার সঙ্গে। আপনার কথা অনুযায়ী সেই দিন তার সামনে ভিডিও কলে আমি সবকিছু বলেছি। এই যে, সে যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে সে আমাকে বিয়ে করে যেন আমার সঙ্গেই আমার বাড়িতে থাকে। আমি ছেলে হয়ে কখনোই বাবা আর মাকে ছেড়ে যেতে পারবো না বাকি সব ভাইদের মতো করে। সত্যি ভালোবাসলে সে যেন চলে আসে আমার কাছে। আমরা বিয়ে করে একটা সংসার করব। সে মেনে নিয়েছে। সে সবকিছু মেনে নিয়ে এই বিয়েতে রাজি হয়েছে ভাই। আমার খুব ইচ্ছা আপনি আমার বোন আমাদের বাড়িতে আর একবারের জন্য ফিরে চলুন। খুব সম্মান ও প্রতিহত দিয়ে কথাগুলো বলছিল কাফেল সেদিন। তবে আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি তখন বললাম, এই কার্ড আমাকে না দিয়ে যেন দৌড়তিকে দেওয়া হয়। সে যা বলবে তাই হবে। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা পালন হয়। কেউ কারোর সঙ্গে কোনো একটা কারণে কথা বলতে পারছে না যেন। কাফেল বসে থাকে তখনও। এর কারণ বোনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরবে সে। তৌকির একটু পর আবার লোহা পেটাতে শুরু করলো। খানিক সময় পরেই তৌকির তার দিকে তাকিয়ে আগের চিন্তায় ডুব মারল। এই তো সেদিনের কথা, যখন তৌকির আর দৌড়তি একে অপরের হাত ধরে বাড়ি থেকে বের হতেই দরজার সামনে পড়ে যায় তারা দুজন। তার বোনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সে এই প্রশ্ন করাই তৌকির বলেছিল, যেটা আগে করার দরকার ছিল আজকে করছে সে। তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের আলাদা একটা সংসার গড়তে যাচ্ছে। যাওয়ার পথে তৌকির কাফেলার দিকে তাকিয়ে ফিরে বলল, আর হ্যাঁ, আপনারও কিন্তু উচিত সঠিক ভালোবাসা খুঁজে নেওয়া। আপনি যদি মনে করে থাকেন আপনার ভালোবাসা পেতে হলে ভালোবাসার কাছে যেতে হবে, তাহলে ভুল ভাবছেন। ভালোবাসা নিজ ইচ্ছাই আপনার কাছে ধরা দেবে। তাই বলছি, অন্যের জন্য জন্মদাতা বাবা মাকে ছাড়ার কথা কল্পনাও করা ভুল। মেয়েটা সত্যিই যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে সে নিজ ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। এত বাহানা কখনোই সে করবে না। আমি আসি। কথাগুলো বলার মাধ্যমে বুঝতে পারল। সেই দিন দুই ভাই বোনের কথা বলার সময় তৌকির আগেই সব শুনে ফেলেছিল। তবে কেন জানি তার কথাগুলো কাফেলের খুব মনে ধরে গিয়েছে। তৌকিরের কথা অনুযায়ী কাফেল নিজেই সে মেয়েটাকে আসতে বলে। সে যেতে পারবে না বলে তার কাছে। নিজের সবকিছু ছেড়ে, এটা তার কাজ নয়। এরপর কাফেল বাড়িতে প্রবেশ করতেই সব ঘটনা জানতে পারে। তবে তার মধ্যে রাগ কাজ করে না। কেন জানি খুশিও হতে পারল না সে। তবে তার মনে হতে লাগলো, সবকিছুই ঠিক আছে কাফেল। বাড়িতে ঢুকেই আলফা খানমের অসুস্থ অবস্থায় পায় সে। অনেক সময়ের ভাবনা থেকে বেরিয়ে এলো কাফেল। একটু পর খেয়াল করলো রাস্তার অপর প্রান্তে একটা কালো বোরখা পরিহিত মেয়ের হাতে খাবারের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা ও শরীরের কোনো চিহ্নই বোঝার উপায় নেই মেয়েটার। পরনের বোরখা যে বেশ দামি টাকার হবে তাও নয়, কিন্তু খাবারের বাটি নিয়ে এসে সামনে রেখেই ইশারায় কাফেলকে কিছু বলল দৌড়তে। কাফেল তা দেখে হা করে তাকিয়ে রইল। প্রায় 8 মাস পর নিজের বোনকে এমন দেখে সে সত্যিই অবাক হয়েছে। সে অনেক সুখে আছে তা দেখে বুঝতে পারছে এবং দেখছেও সে। তার মধ্যেই হঠাৎ করেই তৌকির বলল, আপনার বোন আপনাকে সালাম করছেন। কাফেল চোখ নামিয়ে সালামের উত্তর দিল। একইভাবে তাকেও কার্ড দিল, কিন্তু দৌড়তি ইশারায় না করে দিল। সে আর কখনোই ওই বাড়িতে যাবে না, যে বাড়িতে তার স্বামীকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য মনে করা হয়। কাফেল সব বুঝতে পেরে মাথা নিচু করে শেষবারের মতো সেই দিন দৌড়তিকে বলেছিল সে, আচ্ছা, তোকে আমার বিয়েতে আসতে হবে না। শেষ একবারের মতো মাকে দেখতে আসিস। মা এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। মা তোমাদের কথা প্রায়ই বলে, যদি আসো তো খুব ভালো লাগবে। এই কথা শুনে সেদিন দৌড়তে তৌকিরের দিকে তাকিয়ে রইল। তৌকির একটা প্রশ্ন করলাম, যেমন, কি করে এমন হলো? কাফেল তখন বলল, তোমরা বাড়ি ছাড়ার পরেই এমন হয়েছে। তবে এটা মায়ের আগে থেকেই দেখা দিয়েছিল।
সেটাকে তার কাজের জন্য অতটা সে নিজেই ভ্রূক্ষেপ করেননি তিনি। সেদিন সেদিন তোমার নানির সঙ্গে দেখা করতে যাই। দেখা করার কিছুদিন পর শুনতে পেলাম তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২ বাপ ছেলে একসঙ্গে বলে উঠল। তৌহিদা বাবার দিকে তাকিয়ে বলল, এরপর আর কখনো যাওয়া হয়নি নানি বাড়িতে? তৌকির বলল, না আর যাওয়া হয়নি। জানাজার সময় একবার। তৌকির তার ছেলেকে সব কথা বলে। তার ছেলে তৌহিদের কপালে চুমু দিয়ে আবার কিছু কথা বলল। শোনো বাবা, একটা কথা বলি। তোমার জীবনে এমন অনেক মানুষ আসবে। তবে তুমি শক্ত হয়ে সামনে দাঁড়াবে। কোনো কিছুতেই থেমে যাবে না তুমি। দুনিয়া ও জীবন পরীক্ষাশালা। এখান থেকে অনেক কিছুই শেখা যায়। এই যেমন তোমার জীবনে অনেক মানুষের আগমন হবে। কেউ ঠকাবে, কেউ শেখাবে, কেউ বা মায়ায় ফেলে চলে যাবে, কেউ তোমার বিশ্বাস অর্জন করবে। সব সময়ের জন্য তোমার মায়ের মতো পাশে থাকবে।